কবরটা যখন আমরা খুঁড়ছিলাম, হঠাৎ কোদালটা একটা শক্ত জিনিসে আঘাত করল। আমরা ভেবেছিলাম পাথর, কিন্তু না, মাটি সরাতেই দেখা গেল একটা কাঠের বাক্স। আর সেই বাক্সের ভেতরে যা ছিল তা শুধু একটা লাশ না, ওটা ছিল একটা অপেক্ষা, যা বছরের পর বছর কারো অপেক্ষায় ছিল। আর আমরা নিজেদের অজান্তেই ওটাকে মুক্ত করে দিয়েছিলাম। আমার নাম রাশেদ। আমি খুলনার পাশের একটা ছোট গ্রামে থাকি। গ্রামটা খুব সাধারণ। দিনে সব কিছু স্বাভাবিক, কিন্তু রাত নামলেই জায়গাটা যেন অন্য কিছু হয়ে যায়। এই গল্পটা আমি কাউকে বলতে চাইনি কখনো, কারণ যারা জানে তারা এখন আর বেঁচে নেই। সেদিন ছিল বর্ষার শেষ দিক। আকাশে মেঘ ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। একটা অদ্ভুত চাপা গরম আর ভারী বাতাস। বিকেলের দিকে খবর এলো কাদের চাচা মারা গেছেন। কাদের চাচা আমাদের গ্রামের এক অদ্ভুত মানুষ ছিলেন। তিনি একা থাকতেন, কারো সাথে খুব একটা কথা বলতেন না। গ্রামের বাচ্চারা তার বাড়ির পাশ দিয়ে গেলে ভয় পেত। লোকজন বলতো, ওনার বাড়িতে রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলতো, ওনার ঘরে আলো জ্বলে, কিন্তু উনি তো তখন বাইরে থাকেন। আমি এসব বিশ্বাস করতাম না। গ্রামে নিয়ম আছে, মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফন করতে হয়। তাই সন্ধ্যার আগেই কবর খোঁড়া দরকার ছিল। আমি, সোহেল, জামাল আর নাসির, আমরা চারজন দায়িত্ব নিলাম। আমরা কোদাল বেলচা নিয়ে কবরস্থানের দিকে রওনা দিলাম। আমাদের কবরস্থানটা গ্রামের একদম শেষ প্রান্তে। চারপাশে বিশাল বড় বড় বটগাছ আর শ্যাওড়া গাছ। সূর্য তখন ডুবে যাচ্ছে, আকাশ লালচে হয়ে উঠেছে। হঠাৎ মনে হলো আজ জায়গাটা অন্যরকম। বাতাসে একটা পচা গন্ধ আর অদ্ভুত নীরবতা। আমরা কাজ শুরু করলাম। প্রথম 10-15 মিনিট সব ঠিক ছিল। তারপর হঠাৎ সব পাখি চুপ হয়ে গেল, একদম নিস্তব্ধতা। নাসির বলল, এইটা ঠিক লাগছে না ভাই। আমি বললাম, চুপ কর, কাজ কর। কিন্তু সত্যি বলতে আমার নিজেরও ভয় লাগছিল। প্রায় 5 ফুট খোঁড়ার পর ঠক, আমার কোদাল একটা শক্ত জিনিসে লাগলো। আমি থেমে গেলাম, আবার মারলাম, একই শব্দ। এটা মাটি না, পাথরও না। আমরা মাটি সরাতে লাগলাম। ধীরে ধীরে দেখা গেল একটা কাঠের বাক্স। বাক্সটা অনেক পুরনো মনে হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয়, এটা একদম অক্ষত, কোনো পচন নেই। সোহেল বলল, এইটা খোলা ঠিক হবে না। জামাল বলল, এত নিচে কে বাক্স রাখবে? আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা, ভেতরে কি আছে। আমরা বাক্সটা তুলে আনলাম। ঢাকনা খুলতেই একটা বরফ ঠান্ডা বাতাস বেরোলো। আমার শরীর কেঁপে উঠল। ভেতরে ছিল আর একটা ছোট কফিন। আমরা কফিনটা খুললাম। ভেতরে একটা শিশুর লাশ, কিন্তু লাশটা একদম অক্ষত, মুখে একটা অদ্ভুত হাসি। হঠাৎ শিশুটার চোখ খুলে গেল ধীরে ধীরে। আমরা চারজন জমে গেলাম। তারপর সে আমাদের দিকে তাকালো। সোহেল চিৎকার দিয়ে দৌড় দিল। আমরা সবাই দৌড়ে পালালাম, কেউ পিছনে তাকায়নি। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। রাত 3টে। ঠক ঠক, দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুললাম, কেউ নেই, কিন্তু মাটিতে ছোট পায়ের ছাপ। পরের দিন সোহেল বলল, সে রাতে তার বিছানার নিচে কেউ ছিল। জামাল বলল, তার জানালায় কেউ তাকিয়েছিল। নাসির, সে কিছু বলছিল না। আবার রাত 3টে। এইবার শব্দটা ঘরের ভেতরে। ধীরে ধীরে চোখ খুললাম, দেখি বিছানার পাশে দাঁড়িয়ে আছে সেই শিশু। সে বলল, আমাকে কেন বের করেছ? তার কণ্ঠটা ছিল না মানুষ, না অন্য কিছু। গ্রামের এক বৃদ্ধ বললেন, কাদের চাচা একসময় একটা বাচ্চাকে হত্যা করেছিলেন আর তাকে কবরস্থানে লুকিয়ে রেখেছিলেন। আমরা গেলাম বাক্সটা ফেরত দিতে, কিন্তু বাক্সটা নেই। সেদিন রাতে আমার বিছানার নিচে শব্দ। আমি নিচে তাকালাম, দুটো চোখ জ্বলছে। এরপর রাশেদ হারিয়ে যায়, কেউ তাকে খুঁজে পায় না। কিন্তু আজও রাত 3টে কবরস্থানের পাশে একটা শিশু আর একটা বড় ছায়া
দাঁড়িয়ে থাকে। সেদিনের পর আমি আর এক মুহূর্ত স্বাভাবিক থাকতে পারছিলাম না। দিনের বেলাতেও মনে হতো কেউ আমাকে দেখছে। যেখানেই যাই মনে হতো পেছনে ছোট ছোট পায়ের শব্দ অনুসরণ করছে। তৃতীয় রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। ঠিক রাত 3টে বাজতেই হঠাৎ আমার ঘরের বাতিটা নিজে থেকেই জ্বলে উঠল। আমি চমকে উঠে বসে পড়লাম। চারপাশে তাকিয়ে দেখি সব ঠিক আছে, কিন্তু দরজাটা ধীরে ধীরে কি শব্দ করে খুলতে শুরু করলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তারপর দরজার ফাঁক দিয়ে ধীরে ধীরে একটা ছোট ছায়া ভেতরে ঢুকলো। ওটা সেই শিশুটি, কিন্তু এবার তার মুখে কোনো হাসি নেই। চোখ দুটো পুরো কালো, আর মুখটা যেন বিকৃত হয়ে গেছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর থেমে গেল আমার বিছানার সামনে। মাথা কাত করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর খুব আস্তে করে বলল, ওরা আসছে, তুমি পালাতে পারবে না। ঠিক তখনই ঘরের চারপাশে আরও কয়েকটা পায়ের শব্দ শোনা গেল, যেন সে একা না।